আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেখানে খুনি খুন করেছে অ্যান্ড সেই খুনের একজন প্রত্যক্ষদর্শী আছে। এবার সেই প্রত্যক্ষদর্শী এটা দেখছে খুনি যাকে খুন করছে তাকে দেওয়ালে হাত দিয়ে চকসলাম দিয়ে রেখেছে, মানে একদম গলায় হাত দিয়ে এরকমভাবে তুলে রেখেছে, অ্যান্ড আর একটা হাতে সে সিগারেট খাচ্ছে, তার সাথে সাথে সে একটা গান করছে। সেই গানটা যাকে মারছে তার আবার ফেভারিট গান। আজকের কেস টুইস্টেড, কিন্তু এই কেসটা এতটা টুইস্টেড হতো না যদি পুলিশ ঠিকঠাকভাবে একটা মিসিং কমপ্লেইনকে তদন্ত করত। কিন্তু পরবর্তী সময় 5 বছর কেটে যাওয়ার পর পুলিশের মনে হয় কেসটাকে তারা আবার তদন্ত করবে, এবং সেইবারের তদন্তেও পুলিশ খুব একটা কিছু করতে পারতো না। কেসটা কোথাও না কোথাও পারফেক্ট মার্ডারের দিকে চলে যাচ্ছিল। কিন্তু সেই সময় এক হিংসুটে লোক যে তার পার্টনারকে হিংসা করত, সে সোজা পুলিশকে গিয়ে বলে দেয় যে আমি জানি কে মেরেছে তাকে, কি হয়েছিল তার সাথে, এবং পুলিশ সেই বেসিসেই শেষমেশ খুনিকে ধরতে পারবে কি পারবে না এটাই দেখার। 21শে অক্টোবর 2018 সালমা নিজের জীবনের সবথেকে বড় ডিসিশন নিতে চলেছিল। সে ছত্তিশগড়ের কোবরা শহরে একটা ছোট নিউজ চ্যানেলে অ্যাঙ্কারিং করত। তাকে ওই শহরে কম বেশি সবাই চিনত, বেশ পপুলারও ছিল। তার নিউজ অ্যাঙ্কারিং নিয়ে সবাই তাকে প্রশংসাও করত, কিন্তু তার অ্যাম্বিশন অনেক বড় ছিল। তার ইচ্ছা ছিল মুম্বাইতে গিয়ে, দিল্লিতে গিয়ে বড় বড় যে নিউজ আউটলেটগুলো আছে সেখানে অ্যাঙ্কারিং করবে। সে আগে বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু সে তখন ফ্রেশার ছিল, তার সেরকম কোনো লিঙ্ক ছিল না, সেহেতু সে মুম্বাই যেতে পারেনি, দিল্লিও যেতে পারেনি। কিন্তু 21শে অক্টোবর 2018 সেদিন সে ডিসাইডই করে নিয়েছিল কোবরা শহরের সমস্ত কিছু ছেড়ে, তার ভালোবাসা, তার প্রেম, সে সোজা চলে যাবে মুম্বাই। সে সেদিন সকালবেলা 10:30-11টার সময় কোবরা যে স্টেশন আছে সেখানে তার স্কুটিটা রেখে ট্রেন করে সোজা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, এবং যাওয়ার আগে সে তার ফ্যামিলিকে একটা মেসেজ করে যে আমি আমার বেটার ফিউচারের জন্য মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওখানে গিয়ে যদি কোনো দিন সাকসেসফুল হতে পারি তাহলে অবশ্যই আবার যোগাযোগ করব, তার আগে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। মেসেজটা সালমার ফ্যামিলি দেখার পর তারা একটু অবাক হয়ে যায়। তারা সালমাকে কোনোভাবে কোনো দিনও আটকায়নি, সে যেটা করতে চেয়েছে সেটাই তাকে করতে দেওয়া হয়েছে। তার ইচ্ছা ছিল নিউজ অ্যাঙ্কার হওয়ার, তার ফ্যামিলি এতে তাকে সাপোর্ট করেছিল। সালমা গান গাইতে এবং গান শুনতে ভালোবাসতো, সেই কারণে সালমাকে পরিবার হেল্প করেছিল, এবং পরিবারের সাহায্যে সে তার পৈতৃক ভিটে থেকে 10 কিলোমিটার দূরে কোবরাতে থাকছিল, কাজ করছিল। তাহলে সেই মেয়ে কেন না বলে চলে গেল? এই জিনিসটা নিয়ে পরিবারের একটু সন্দেহ হয়। পরিবার ভাবে যে নিশ্চয়ই আজকালে সে আবার কন্ট্যাক্ট করবে। সেই সময় সালমার ফ্যামিলি ফোন করে মধু সাউকে। মধু সাউ একে সালমার জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট মানুষ। সে সালমাকে ভালোবাসে, সে হচ্ছে একটা জিম ট্রেনার, তার একটা পার্সোনাল জিমও আছে কোবরা শহরে, তার বেশ প্রভাব প্রতিপত্তি আছে, তাকে কম বেশি মানুষ চেনে। এই রকমই এক মানুষের সাথে সালমার প্রেম হয়, তারা দুজনে লিভিনে থাকতে শুরু করে। এটা সালমার পরিবার জানতো। সালমার পরিবার সোজা মধু সাউকে ফোন করে পুরো ব্যাপারটা বলে। মধুও একদম আকাশ থেকে পড়ে। সে বলে যে আপনাদের তো অন্তত মেসেজ করে জানিয়েছে যে সে মুম্বাই চলে যাচ্ছে বেটার ফিউচারের জন্য, আমাকে তো কিছুই জানায়নি। এরপর কিছু হয়ে গেলে সবাই তো আমাকেই সন্দেহ করবে। এটা কেন করলো সালমা? সালমাকে তো আমি কোনো দিনও কোনো কিছুতে আটকাইনি, না আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে, তাহলে হঠাৎ করে এই ডিসিশন কেন? এবার দুই পক্ষই সালমার এই ডিসিশনটা মেনে নেয়। মেনে নিয়ে তারা 2-3 মাস চুপচাপ থাকে। সালমার পরিবার দেখে যে সে মুম্বাইতে গেছে ভালো কথা, কিন্তু একবার তো অন্তত কন্ট্যাক্ট করবে।
সেই কন্ট্যাক্টটাও করে না। তারপর তারা থানাতে গিয়ে একটা মিসিং কমপ্লেন লিখিয়ে দিয়ে আসে। পুলিশ বেসিক তদন্ত করে। বেসিক তদন্ত বলতে ওই যে লিভ ইন পার্টনার আছে মধু সাউ, তাকে একটু জিজ্ঞাসাবাদ করে, আশেপাশের লোককে একটু জিজ্ঞাসা করে, এবং আশেপাশের লোকও বলে যে সালমা কিন্তু সে খুব হাই অ্যাম্বিশিয়াস ছিল, তো মুম্বাই যাওয়াটা তার জন্য খুব একটা আনকমন হবে না, তো সে হয়তো মুম্বাই চলে গেছে। এবার ওইখানে গিয়ে সে কি কেরিয়ারে সাকসেস পাবে, এইটা নিয়েই হয়তো সে একটু কনফিউশনে ছিল, এই কারণে কাউকে না বলি হয়তো চলে গেছে। তো পুলিশ এই সমস্ত টুকটাক তদন্ত করে কেসটা রেখে দেয়। সালটা চলে আসে 2019। সালমার বাবা মারা যায়। সেটা সালমাকে জানানোর জন্য তার পরিবার, তার বয়ফ্রেন্ড অনেক চেষ্টা করে, কিন্তু তারা সালমার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারেনি। এইখানে এসে পরিবার এবং বয়ফ্রেন্ডের সন্দেহ হয়, না সালমার সাথে কিছু হয়তো একটা হয়েছে। এইদিকে পুলিশের খাতায় সে মিসিং একটা কেস অনগোয়িং আছে। পুলিশকে বললে তারা বলছে যে আমরা তদন্ত করে দেখছি। এইদিকে পরিবার এবং তার বয়ফ্রেন্ড মোটামুটি কনফার্ম হয়ে গেছে সালমার সাথে হয়তো কিছু বাজে হয়েছে, না হলে সে এতদিন হয়ে গেল কল করলো না, কথা বললো না, সে কোথায় আছে কোনো আপডেট কিচ্ছু নেই, এটা কেমন? এবার আরও দীর্ঘদিন কেটে যায়। নিয়ার অ্যাবাউট 2018 থেকে 2023 চলে আসে। 2023-এ এসে রবিনসন বলে এক পুলিশ অফিসার ওই থানাতে আসে। সেভাবে এই এরিয়াতে যত কোল্ড কেস, আনসলভড কেস আছে সেগুলো এক এক করে তদন্ত করব, আবার রিওপেন করা হবে। তো এই ফেমাস নিউজ অ্যাঙ্কার সালমার মিসিং কেসটাতে নজরে আসে এবং সে অবাক হয়ে যায় যে এই কেসে আগে যখন তদন্ত হয়েছে, লাস্ট কার সাথে সালমা মিট করেছিল, লাস্ট কোথা থেকে তার ফোনটা সুইচ অফ হয়েছিল, সে কাকে বলে মুম্বাই গেছিল। আচ্ছা, মুম্বাই যদি যায় নিশ্চয়ই ট্রেন টিকিট, প্লেন টিকিট কিছু তো তার লাগবে, সেইগুলো তদন্ত হয়েছে কিনা। এটা দেখার পর রবিনসন দেখে যে কোনো কিছুরই তদন্ত হয়নি। তদন্তে এই গাফিলতি দেখায় সে প্রচণ্ড রেগে যায়। এই কেসটা আবার ওপেন করে এবং প্রত্যেককে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তাদের মেইন সাসপেক্ট হয়ে যায় অবশ্যই সালমার লিভ ইন পার্টনার মধু সাউ। মধু সাউকে ডেকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে বলে যে আমাকে না বলে চলে গেছে, হয়তো মুম্বাইতে কেরিয়ারের জন্য গেছে অথবা অন্য কারোর সাথে পালিয়ে গেছে। তখন পুলিশ বলে যে আমরা তদন্তে জানতে পেরেছি যে তোমাদের দুজনের মধ্যে টুকটাক প্রবলেম চলতো। তখন মধু বলে যে হ্যাঁ, কোন কাপলের মধ্যে প্রবলেম চলে না, তো আমাদের মধ্যেও হয়েছে, কিন্তু সেই জন্য যদি সে চলে যায় তাহলে আমি কি করব? যাওয়ার আগে তো আমাকে বলেও যায়নি, ওর ফ্যামিলিকে অন্তত একটা মেসেজ করে গেছিল। পুলিশ এই জায়গাতে এসে ফ্যামিলিকে আবার ডেকে তদন্ত করে। সালমার ফ্যামিলি বলে যে যদি সালমা সত্যি সত্যি মুম্বাই যেত, ওখানে গিয়ে কেরিয়ার নিয়ে ভাবতো, আমাদের বলাতে প্রবলেম কি? আমরা তো কেরিয়ারের পথে কখনো বাধা সৃষ্টি করিনি। সে লিভ ইন সম্পর্কে আছে, সেটা নিয়েও আমরা কোনো বাধা সৃষ্টি করিনি। তাহলে আমাদের বলে গেলে প্রবলেমটা কী হতো? আর তার থেকেও বড় ব্যাপার, 2019-এ তার বাবা যখন মারা যায় তখন তার সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কিন্তু তখনও আসেনি। এই জায়গাতে আমাদের সন্দেহ দানা বাঁধে। পুলিশ এবার সালমার ব্যাপারে আরও তদন্ত করে এবং সেই তদন্তে আর একটা জিনিস বেরিয়ে আসে যে এই সালমা অনেক বড় বড় ব্যক্তিত্বদের সাথে পরিচয় রাখত। তার আবার একটা ব্যাংক লোন চলতো, সেই লোনটার যে কিস্তি আছে বা ইএমআই আছে সেটা শোধ করতো কে? প্রথম থেকেই এই মধু সাউ। কিন্তু যেদিন এই সালমা মিসিং যায় তারপর 3-4 মাস এই মধু সাহু ব্যাংকের ইএমআই দেয়, কিন্তু তারপর ব্যাংকের ইএমআই দেওয়া সে বন্ধ করে দেয়। ব্যাংকের লোকরা যখন মধু সাহুর কাছ থেকে টাকা চায় ইএমআইয়ের জন্য, তখন মধু সাহু তাদেরকে খুব বাজে কথা বলে তাড়িয়ে দেয়। কিন্তু এখানেও পুলিশ ডাইরেক্টলি আঙ্গুল তুলতে পারছে না, তার কারণ তার গার্লফ্রেন্ড সে মিসিং গেছে, তারপরেও 3-4 মাস সে ইএমআই দিয়েছে। এবার তার খোঁজখবর না পেয়ে সে হয়তো ইএমআইটা বন্ধ করে দিয়েছে। এটা আলটিমেটলি সালমারই ইএমআই ছিল।
তো সেই ক্ষেত্রে সন্দেহ কি করে করবে? বেশ কয়েক মাস চলে যায়। রবিনসন যে এই ফাইলটা ওপেন করেছিল সে অন্য কেসে মুভ অন করে গেছে। দ্যাট দ্য মোমেন্ট এক খবরির মাধ্যমে পুলিশের কাছে একটা খবর আসবে। কোনো এক ব্যক্তি এক খবরিকে বলেছে যে আমি জানি সালমা সুলতানার সাথে কি হয়েছে, ও কোনো মুম্বাই যায়নি, ওকে ওরই লিভ ইন পার্টনার মধু সাহা মেরে দিয়েছে। রবিনসন বাবু যখন এই জিনিসটা শোনে তখন খবরিকে বলে যে যার কাছ থেকে তুমি নিউজটা শুনেছ, যে তোমাকে এই ইনফরমেশনটা দিয়েছে, তাকে থানাতে নিয়ে আসো। তাকে থানাতে আনা হয়। তাকে যখন পরিচয় জিজ্ঞাসা করা হয় তখন সে বলে আমি মধু শাহের এক্স বিজনেস পার্টনার, ওর সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, অনেক রাগও ছিল আমার। আমি সবসময় ভাবতাম যে ওর উপর প্রতিশোধটা নেব কী করে। আমি সুযোগের জন্য ওয়েট করছিলাম। একদিন এক মদের থেকে আমাকে এক মাতাল বলে, আরে মধু শাহের যে গার্লফ্রেন্ড ছিল না সালমা সুলতানা, ফেমাস নিউজ অ্যাঙ্কার, আরে ওকে তো মেরেইছে মধু শাহ, মেরে কোথাও একটা পুঁতে দিয়েছে। আমি তখন সেই মাতালকে জিজ্ঞাসা করি তোমাকে কে বলেছে? তখন সে বলে আমাকে মধু শাহের ক্লোজেস্ট ফ্রেন্ড বলেছে। আমি এই ইনফরমেশনটা ওখান থেকে নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। এবার দেখুন আপনারা তদন্ত করে। পুলিশ এই জিনিসটা শোনার পর ভাবে যে হয়তো এক্স বিজনেস পার্টনার রাগের মাথায় ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু তা ভাবে না, যেটুকু ইনফরমেশন পেয়েছি একটা ব্লাইন্ড কোল্ড কেসে, সেটাই যদি কাজে লাগাই, একটু যদি আবার তদন্ত করি, তাহলে দেখা যাক মধু সাহা কোনো কথা বলে কি না। মধু সাহাকে ডাকা হয়। তাকে বলা হয় যে তোমার ভান্ডা ফুটে গেছে, তুমি রাস্তার পাশে পুঁতে দিয়েছো তোমার গার্লফ্রেন্ডের বডি, তোমার গার্লফ্রেন্ড কোনো মুম্বাই যায়নি, তুমি বলো সত্যি সত্যি কী করে কী করেছো। মধু সাহা প্রথমে তো নানানভাবে অস্বীকার করে, কিন্তু পুলিশের ইন্টারোগেশনের সামনে সে ভেঙে পড়ে। পুলিশ বলে যে বডিটা কোথায় আছে। তখন একটা জায়গায় মধু সাহা পুলিশকে নিয়ে যায়। পুলিশ সেখানে 10-15 ঘন্টা ধরে কন্টিনিউয়াস খোঁজাখুঁজি করে বডিটা পায় না। তারপর মধুকে বলে যে এই বডিটা কোথায় এক্স্যাক্টলি দেখাও। মধু বলে আমি এই এরিয়াতেই ফেলেছি, এক্স্যাক্টলি মনে নেই 5 বছর আগে আমি বডিটা কোথায় ফেলেছিলাম। পুলিশ নেক্সট 7 দিন ধরে ওই এরিয়াটা তন্ন করে খোঁজে, কিন্তু না, পায়নি বডি। তখন মধু সাহার যে আইনজীবী আছে সে বলে যে আমার মক্কেলকে পুলিশ মারধর করে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশ বলে যে না, আমাদের কাছে এভিডেন্স আছে, আমাদের কাছে কিছু প্রত্যক্ষদর্শী এরকম আরও প্রমাণ আছে। এইবার পুলিশ ভালো মতন টনিক দেয় এই মধু সাহাকে। দেন মধু সাহা একটা জায়গায় নিয়ে যায়, নিয়ে সোজা রাস্তার দিকে আঙ্গুল দেখিয়ে বলে যে ওই রাস্তার নিচে আছে। তখন পুলিশ বলে রাস্তার নিচে মানে? তখন মধু সাহা বলে আজ থেকে 5 বছর আগে যখন আমি আমার গার্লফ্রেন্ডকে মেরেছিলাম তখন এখানে সিঙ্গেল লেনের রাস্তা ছিল, পরে যেখানে পুঁতেছিলাম ওইখানে আরও রাস্তা হয়ে যায়, এই কারণে রাস্তার তলে বডিটা চাপা পড়ে যায়। কোথাও না কোথাও এখানেও দৃশ্যমের ছায়া আছে। মধু সাহা এটা বলে যে যেখানে সালমাকে সে পুঁতেছিল সেখানে একটা গাছ ছিল, এবার রাস্তা হয়ে গেছে, দীর্ঘ 5 বছর কেটে গেছে, সেই গাছ কি আর থাকবে? শেষমেশ সাইন্টিফিক্যালি পুরো কাজটা করতে বাধ্য হয়। তারা গ্রাউন্ড পেনিট্রেশন র্যাডার নিয়ে আসে, স্যাটেলাইটের ছবি বার করে, এই সমস্ত কিছু নিয়ে একটা প্লেস আইডেন্টিফাই করে। সেখানে 7 থেকে 8 ঘন্টা খোঁড়াখুড়ির পর 5 বছর নিখোঁজ থাকার পর সালমা সুলতানার অবশেষ উদ্ধার হয়। সেটা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়, ডিএনএ টেস্ট হবে, সেটা আদতেও সালমা সুলতানার নাকি অন্য কারোর সেটা জানা যাবে। কিন্তু এই ঘটনাতে মেইন পোর্শনটাই বাকি থেকে গেল। মধু সাহা কেন সালমাকে মারল, কিভাবে মারল, আর 2026-এ এসে কী এমন একটা ঘটনা ঘটল যেটা ভারতের ইতিহাসে খুবই কম ঘটে।
21শে অক্টোবর 2018 যেদিন সালমা মিসিং যায়, সেদিন সকালবেলা মধু আর সালমা তারা ঘুম থেকে ওঠার পর সালমা তার বাড়ির যে কাজের লোক আছে তাকে ফোন করে। তার নাম হচ্ছে সবিতা। সবিতা বলে সে একটু অসুস্থ আছে, তো আজকে আসতে পারবে না। এইটা শুনে সালমা প্রচণ্ডভাবেই রেগে যায়, চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন মধু বলে যে সকাল সকাল উঠে চিৎকার চেঁচামেচি কোন কারণে করছো? আমি আমার এক কলিগ কমলকে ডাকছি। সে ফোন করে তার কলিগ কমলকে। কমল আসে, সে সকালবেলা ব্রেকফাস্ট বানায়, তিনজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করে। দেন মধু কমলকে বলে তুমি সালমাকে তার পৈতৃক বাড়িতে একটু ড্রপ করে দিয়ে আসো, দেন আবার জিমে চলে যাও। এইটা শোনা মাত্রই কমল রাজি হয়ে যায় অ্যান্ড কমল সালমাকে নিয়ে সালমার পৈতৃক বাড়ি পৌঁছে দিয়ে আসে। সে আবার রিটার্ন করছিল মধু সাহের বাড়িতে। এবার যেই না সে মধুর বাড়িতে এন্ট্রি নেয়, তার ঠিক 5 থেকে 7 মিনিট পর ওখানে এন্ট্রি নেয় সালমা। সালমা কমলকে অ্যাকচুয়ালি পিছু করে আবার চলে আসে। এবার সে কেন এসেছিল সেটা শুধুমাত্র সালমাই হয়তো জানতো। যাই হোক, এইবার সালমা দেখে যে ঘরের মধ্যে এক তো কমল আছে, দ্বিতীয়ত যে কাজের মাসি যে সেদিন আসবে না বলেছিল সেই সবিতা মধুর সাথে বসে বসে ব্রেড, জ্যাম, ডিম দিয়ে ব্রেকফাস্ট করছে। এইটা দেখা মাত্রই সালমা প্রচণ্ড রেগে যায়, ঝামেলা করতে থাকে, মধুর উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। মধুও সালমার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। কেন তারা একে অপরের উপর চিৎকার চেঁচামেচি করছিল? সালমা তার বয়ফ্রেন্ড বা লিভ ইন পার্টনার মধুকে সন্দেহ করত। সে এটাই ভাবতো যে তার যত কলিগ আছে, তার যত জিমে স্টুডেন্টরা আছে, তাদের অনেকের সাথেই শারীরিক মানসিক সম্পর্ক রাখে এই মধু। তার মানে মধু আলটিমেটলি চিটিং করছে। আর উল্টো দিকে মধুও ভাবে যেহেতু তার অ্যাঙ্কার লিভ ইন পার্টনার সালমা অনেক বড় বড় মানুষের সাথে ওঠা বসা করে, পরিচয়ে আছে, তাদের পার্টিতে যায়, সেহেতু সালমাও তাদের সাথে সম্পর্ক রাখছে। এই নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হতো এবং এই ঝামেলা তখন আবার শুরু হয়ে যায়। সালমা সেই মুহূর্তে হয়তো ভাবতে শুরু করেছে যে কমল আর সবিতার সাথে আমার লিভ ইন পার্টনার মধু আমার অবর্তমানে সম্পর্ক করছে। এইটা নিয়ে ঝামেলা হয়। ঝামেলাটা এত বেড়ে যায়, এই দুজন তারা তাদের বেডরুমে যায়। বেডরুমে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, দরজাটা ভেজানো আছে, বাইরে থেকে কমল আর সবিতা শুনছে। একটা সময় তারা রুমের মধ্যে এন্ট্রি নেয় এবং এন্ট্রি নিয়েই কমল দেখে যে দেওয়ালে চাকসলাম মানে গলাটা ধরে শরীরটা দেয়ালের সাথে সেটিয়ে মধু সালমাকে রেখেছে, এক হাতে সিগারেট আছে। তখন কমল রিকোয়েস্ট করে যে ওকে নামিয়ে দাও। সেই মুহূর্তে তো নামিয়ে দেওয়া হয়, কিন্তু আবারও ঝগড়া শুরু হয়। সেই ঝগড়ার মাঝে একটা মোমেন্ট আছে যখন সালমা বলে যে এবার আমি আর সহ্য করব না, আমি পুলিশের কাছে যাব এবং সমস্ত ব্যাপারে কমপ্লেন করব। এই সমস্ত ঝামেলা আবার বাড়ছে দেখে কমল আর সবিতা তারা বাইরে চলে যায় এবং বাইরে যেতেই তারা দেখে ওই বাড়িতে এন্ট্রি নিচ্ছে মধুর এক ফ্রেন্ড কৌশল। কৌশল সোজা তাদের বেডরুমে চলে যায়, চিৎকার চেঁচামেচি আবার হতে থাকে। দেন তারপর যখন দরজা খোলে তখন সেটা খুলছে কে? কৌশল। সবিতা এবং কমল তারা সেই রুমের ভিতরে গিয়ে দেখতে পায় সালমার যে মাথাটা আছে সেটা একদিকে হেলে গেছে, তার গলায় হাত আছে মধুর। মধু তাকে দেয়ালে অনেকটা উঁচুতে তুলে ধরেছে, একটা হাতে তার সিগারেট, এবং সে সালমার ফেভারিট গান হুসেন নারাজ নেহি জিন্দেগি এই গানটা গাইছে। এইটা থেকে কোমল আর সবিতা চিৎকার করে ওঠে। তারপর মধু সালমাকে নামিয়ে নিজের কোলে রেখে সিগারেট খেতে খেতে ওই গানটা বারবার করতে থাকে। দেন মধু বেরিয়ে আসে রুম থেকে, সবিতা আর কমলকে ধমকায় যে তোমরা যদি বাইরে গিয়ে কিছু বলো তাহলে তোমাদেরও এরকম অবস্থা হবে। আর কমলকে সালমার স্কুটিটা দেওয়া হয় এবং ফোনটাও দেওয়া হয়। বলা হয় তুমি স্টেশনে গিয়ে ওখানে স্কুটিটা রাখবে এবং ওখান থেকেই সালমার ফ্যামিলিকে একটা মেসেজ করবে যে সে মুম্বাইতে যাচ্ছে, আর কোনো কানেকশন রাখতে চায় না, ব্যাস। তারপর তুমি ফোনটা কোথাও একটা ফেলে দেবে। কমল ভয়ের চোটে যেটা মধু বলে সেটা করে।
এই ঘটনার দীর্ঘ 5 বছর পর পুলিশ যখন শেষমেশ এই কেসটা সলভ করে, তখন পুলিশকে তো এভিডেন্স কালেক্ট করতে হবে। ডিএনএ অলরেডি ম্যাচ হয়ে গেছিলো, এবার কিছু প্রত্যক্ষদর্শী বার করতে হবে। তারা এই ঘটনাটা দেখেছিল। অলরেডি মধু অ্যারেস্ট হয়ে গেছে, কৌশল অ্যারেস্ট হয়ে গেছে, আরও একজনকে অ্যারেস্ট করেছে পুলিশ। এবার প্রত্যক্ষদর্শী খুঁজতে গিয়ে তারা কমল আর সবিতার নাম জানতে পারে। কমলকে তারা অ্যাজ এ রাজসাক্ষী হিসাবে কোর্টে পেশ করে। সে পুরো ব্যাপারটা 2026 সালে এসে বলে এবং আশা করা যাচ্ছে কোর্ট খুব তাড়াতাড়ি সাজা শোনাবে এই মধু সাহা এবং আরও দুজনকে যারা সালমাকে মেরেছিল। কিন্তু এই কেসে একটা বাজে ব্যাপার হচ্ছে যে অলরেডি মধু সাহা তার সাথে সাথে তার 2 শাগরেদ তারাও 2025 সালে বেল পেয়ে গেছে। এবার তাদের কতটা সাজা হবে সেটা জানা নেই। কমল আর মধুর এদের মধ্যেও একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা কি? একসময় কমল এই মধুর জিমে কাজ করত, কিন্তু সেই সময় তাদের মধ্যে একটু প্রেম হয়ে যায়। প্রেমের পর শারীরিক সম্পর্ক হয়। সেই সময় মধু এই কমলেরও প্রচুর ফটো তুলে রেখেছিল। একটা সময় ব্রেকআপ হয়ে যায় যখন মধুর জীবনে এই সালমা এন্ট্রি নেয়। কিন্তু মধু অত সহজে তার পাখিকে ছেড়ে দেবে না। সে কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেল করত কমলকে দিয়ে শারীরিকভাবে, ঘরোয়াভাবে, মানসিকভাবে নানান ফরমাস খাটাতো। কমল যখন এই সমস্ত কিছু থেকে বেরোয়, যখন পুলিশ তার কাছে অ্যাপ্রোচ করে, সে সমস্ত কিছু স্বীকার করে এবং কোর্টে গিয়ে এই জিনিসগুলো বলে যে কিভাবে এক্স্যাক্টলি এই মধু সালমাকে খুন করেছিল। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।